মানে আমি অ্যাকচুয়ালি নিজেকে যদি বসাই তাহলে আমি কিন্তু মৃণাল সেনের জায়গায় নিজেকে বসাবো। 20 বছরের ওপরে ক্যারিয়ারে 11টা ছবি। দুঃখ হয়? একটু দুঃখ তো হয়ই, এখন বেশি দুঃখ হয়। পাশে যেরকম চারদিকে বিয়ে হচ্ছে চারদিকে ডিভোর্সও হচ্ছে। আমার খুব একটা জিনিস ভীষণ মানে নিজেকে নিয়ে গর্ব হয় বলবো, আমি ছোটবেলা থেকে যা যা শিখেছি সেগুলো সব আমি আমার জীবনে ফিরিয়ে এনেছি। নমস্কার, আর্টিস্ট আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়। এই মুহূর্তে আমার সঙ্গে একজন অভিনেত্রী রয়েছেন যিনি প্রায়, যদি খুব ভুল না করি, 2 দশক পার করে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতেই। তার প্রথমত হচ্ছে তার বয়স বাড়ে না, দ্বিতীয়ত একদম অন্য ধরনের চরিত্রে এবার তাকে পাওয়া যাবে। হয়তো তার কেরিয়ারের শুরুতে আমরা তাকে এই ধরনের টেলিভিশনে দেখেছি। তিনি আর কেউ নন, মনামি ঘোষ। মনামি, ওয়েলকাম টু অ্যাডিশন। থ্যাংক ইউ। আমি যেটা বললাম, এক তো বয়স বাড়ে না তোমার, কিন্তু অনেক বছর কাজ করে ফেলেছে, মানে অভিজ্ঞতার ঝুলিটা অনেক। তো ফাইনালি এসে গীতা সেন এরকম একটা চরিত্র কোথাও, মানে আমরা তো জীবনের এক একটা ফেজ ধরি, 10 বছর হোক 10 বছর, তো মনে হয় এটা একটা নতুন ফেজের সূচনা করতে পারে এই চরিত্র তোমার জীবনে। তাই যেন হয়। আমি অ্যাকচুয়ালি কিছু বলাতে আজকাল আর বিশ্বাস করি না। উপরে একজন বসে আছেন, উনি আমার সাথে মাঝে মাঝেই এরকম করেন যে আমি যেই জিনিসটাই বারবার 1 বার 2 বার 3 বার 4 বার বলি, তিনি উল্টোটা ঘটিয়ে দেন। ওই জন্য আমি মুখে আর কিছু বলতে চাই না, তুমি যেটা বললে সেটাই যেন হয়। কথা যেটা আমি শুরুতে বলছিলাম, টেলিভিশনে যখন তুমি শুরু করেছো সেই সময় কিন্তু যেটাকে আমরা এখন বলি কন্টেন্ট ড্রিভেন, তখন তো সিরিয়ালেরও মানে যে ধরনের গল্প নিয়ে কাজ হতো, এবং তুমি এমন এমন কিছু সিরিয়ালে কাজ করেছো যেগুলো মাইলস্টোন হয়ে রয়েছে টেলিভিশনে। তো সেই জায়গা থেকে ঘুরে মনামি ঘোষ মাঝখানে অন্য ধরনের চরিত্র বা সে ধরনের চরিত্র পেল না, বা মনামি ঘোষকে অন্যভাবে মানুষ দেখতে শুরু করলো বা পোর্ট্রে করলো, সেটা কেন? বা সেটা কোথাও আক্ষেপ হয় যে আমি তো একজন অভিনেত্রী হতে চেয়েছিলাম? অভিনেত্রী, হ্যাঁ, মানে অভিনেত্রী হিসেবেই, মানে মানে কন্টেন্ট ড্রিভেন। হ্যাঁ, তোমার প্রশ্নটা মানে ধরো এক সময় মনামিকে লোকে ওই যেমন আমরা সব গল্পে যেমন দেখি যে একদম বাড়ির বউ, পাশের বাড়ির মেয়ে, এই ইমেজে দেখতো। তারপরে আবার হয়তো সেটা একটু চেঞ্জ হয়ে একটু মডার্ন, একটু ভিটামিন এম, এই ইমেজে দেখতে শুরু করেছে। এইটা বলতে পারো আবার খানিকটা সেই ইমেজটা, বা একটু এই দুটোর থেকেই আলাদা ইমেজ। হ্যাঁ, ডেফিনেটলি পাওয়ারফুল। মানে আমি খুব নিজেকে মানে সৌভাগ্যবতী মনে করি, কারণ আমার জীবনের শুরু হয়েছে 7 কাহন দিয়ে। এবার সমরেশ মজুমদারের 7 কাহন, এবং সেই 7 কাহনের দীপাবলিকে নিয়েই পুরো ঘটনা, এবং অসম্ভব একটা পাওয়ারফুল চরিত্র, যে শব্দটা তুমি বললে সেইটা। এবং তারপর আমার প্রথম জীবনের অ্যাওয়ার্ড হচ্ছে দেব, একটা টেলিফিল্ম আমরা করেছিলাম, তখন টেলিফিল্মস প্রচুর হতো এবং টেলিফিল্মের সাহিত্য হতো। দেবদাস করেছিলাম আমি, আর পরম, আমি পার্বতী করেছিলাম। সেটা ছিল আমার জীবনের প্রথম বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পার্বতীর জন্য। তো এমন এমন অনেক কিছু কাজ আমি করেছি যেগুলো ডেফিনেটলি ভীষণ পাওয়ারফুল, এবং যেগুলো কিছুটা হয়তো আগে শিখেছি ইন্ডাস্ট্রিতে আসার আগে, এবং তাছাড়াও যে কাজগুলো আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। মানে হয় না, কাজ করতে করতেও মানুষ গ্রো করে, হ্যাঁ, শেখে। তো সেইগুলো আমাকে প্রচুর প্র্যাকটিস করিয়েছে এবং অনেক কিছু শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা দিয়েছে যে এটা করলে ভালো, ওটা করলে ভালো নয় আর কি। এবং সেই জায়গা থেকে ওই এক্সপিরিয়েন্সটাও যেমন আমার আছে, তার সাথে সাথে মাঝখানে একটু তোমার বলতে পারো পাওয়ার ছাড়াও, যেটা একটু মানুষ একটু হালকা, মানে কি বলবো, মানে ভাষাটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না, যে সব সময় যে তোমাকে খুব ভীষণ পাওয়ারফুল হতে হবে তা নয়, সাধারণ হয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই অভিজ্ঞতাটাও আমার আছে। আবার এইটা কথাটা তুমি খুব ভালো বললে, সাধারণ হয়েও অসাধারণ, সেটা কিন্তু এই চরিত্রটা সম্পর্কে বলতে পারি যে সেটা। রাইট, একদমই। মানে গীতা সেন মৃণাল সেনের স্ত্রী, আমার দেখার সৌভাগ্য হয়েছে 1 বার 2 বার। তো হ্যাঁ, আমি ইনফ্যাক্ট মৃণাল সেনের ইন্টারভিউ করেছি শেষ জীবনে 1 বার। তো সেটা শেষ জীবনে অবভিয়াসলি একদম। তো এই জায়গা থেকে যেটা আমার প্রশ্ন, যে বিরাট বড় ভূমিকা ছিল ওনার জীবনে গীতা সেনের, এবং একদিকে হ্যাঁ, এবং একদিকে মানে খুব ভালোবাসার সম্পর্ক, কিন্তু আরেকদিকে আবার কোথাও, মানে আমি যদি শব্দটা ইউজ করছি, অবহেলিতও বলতে পারি কিছুটা। মানে
যেহেতু উনি খামখেয়ালি ভাবে হয়তো তার স্ত্রীর দিকে খেয়াল নেই, হ্যাঁ কাজের প্রতি বা যখন ছেলের জন্ম হচ্ছে তিনি হয়তো জানতেই পারছেন না, একদিন পর জানছেন। তো এই যে ব্যাপারটা, এইটা মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা আছে, আবার কোথাও একটা নিশ্চয়ই অভিমানও কাজ করে যায় যে আমাকে তো মনে রাখছে না বা বাইরে যাচ্ছে চিঠি এই ব্যাপারটা তুমি কিভাবে মানে ভিজুয়ালাইজ করেছো বা কি ছিল তোমার সামনে যেটা বলেছে? এইটা যখন মানে চরিত্রটা শুরু করেছিলাম আর কি, তখন তো পুরো গল্পটা এবং মানে গল্প মানে এখানে তো স্ক্রিপ্টটা যতটুকু ততটুকুই গল্প, মানে সেটাই আমরা দর্শককে দেখাবো এবং আমরাও জানবো আর কি। সেইটা অনুযায়ী একটা আমার কাছে ব্যাপারটা ছকা ছিল যে হ্যাঁ এখান থেকে শুরু। এবং তুমি যে এটা এক্ষুনি মেনশন করলে যে ছেলে হওয়াটা জানতেই পারে না, সেই সিনটা ছিল আমার ফার্স্ট শুট এই এতে। তো ওরকম একটা ওই সিন দিয়ে আমার এটা যাত্রা শুরু হয়েছে, প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শট আমার এখানে। ওরকম একটা ইন্টেন্স সিন প্রথম দিনেই হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে আমার মনে হয় জিনিসটা আরো ইজি হয়ে গেছে আর কি। এবং যেহেতু আমার পুরো গ্রাফটা জানা ছিল যে এই সিনটা কতদিন বাদে আসবে, মানে কোথা থেকে গীতা সেনকে আমরা দেখা শুরু করব এবং এই ছেলে হওয়ার সিনটা আমরা কতটা পরে দেখবো, এর আগে কি হয়েছে পরে কি হয়েছে। তো সেই জন্য কোনোভাবে আমি বলবো অসুবিধা হয়নি। এবং ফ্লোরে তো সৃজিতদা আছে, সৃজিতদা একদম জানে যে সৃজিতদা কি চায় এবং তার আর্টিস্টের কাছ থেকে সে কি চায়। তো এই সবটা মিলিয়ে আমার কাছে পুরো গ্রাফটা পরিষ্কার ছিল যে কিভাবে গীতা সেনের গ্রাফটা মানে শুরু থেকে শেষ হবে আর কি। এবং আমি একটা কথা বলতে পারি যে একদম শেষ যখন আমরা দেখবো মৃণাল সেনের, সেই সময় তো গীতা সেন নেই, উনি মারা গেছেন, কিন্তু সেই সময় একটা সিন আছে, সেটা এত বলে দেবো না, সেটা না একটা জায়গায় লোকে গীতা সেনের জন্য কাঁদবে। সিনটা এমন আছে আর কি, মানে তার মানে সেই তার জীবনে ওই মানুষটার এতটাই ইম্পর্টেন্স যে ওই মানুষটা কোথাও নেই, যেটা হয় আর কি ঘরে কোথাও নেই, কিন্তু সেটা উনি বুঝতে পারছেন। আমার মনে হয় সেটা দর্শকও বুঝতে পারবে, দর্শকের চোখে জল আসবে। এই জায়গাতে যেটা জিজ্ঞেস করবো যে ভিটামিন এম মনামি আর গীতা সেন মনামি, একটা তো অভিনেত্রী মানে ভিটামিন এম যদিও তোমার মিউজিক ভিডিও বা যাই হোক তাও এখন তাও কিছুটা অ্যাক্টিং করতে হয়, তো সেটা কি মনে হয় যে এই যে যদি বৈপরীত্য থাকে আর কি, সেটা অ্যাক্টরের জন্য সবচেয়ে ভালো? দারুণ, আমার মনে হয় এটা একজন অ্যাক্টরের মধ্যে মাঝখানে আইলুমা বাড়িতেও আছে, সেটা আমি ধরে নিলাম মাঝামাঝি আর কি। সেটা তো কোনো অভিনেতার বা অভিনেত্রীর যদি ওই কোয়ালিটিটা থাকে যে সে একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ করতে পারে নিজেকে, দুটো আলাদা আলাদা দিকে, তো সে তো দারুণ অভিনেত্রী তার মানে। এবং আমার মনে হয় ডিরেক্টরেরও সেই ক্ষেত্রে সুবিধে হওয়া উচিত, মানে যদি কাউকে দারুণ ভাবে এই ওয়েস্টার্ন বা ওই কালচার ওই ধরনের চরিত্রে দারুণ লাগছে, আবার আইলুমা বাড়িতেও যদি ধরি বা গীতা সেনও যদি ধরি এই ধরনের চরিত্রেও দারুণ লাগছে, তো তার জন্য ভাবার পরিধি তো অনেক বড় হয়ে গেল। অথচ যেটা বললে মানে এটা তো বোধহয় অভিনেত্রীর জন্য খুব ভালো এবং ডিরেক্টরের জন্য ভালো, অথচ 20 বছরের ওপরে কেরিয়ারে 11টা ছবি, দুঃখ হয়? একটু দুঃখ তো হয়ই, এখন বেশি দুঃখ হয়। এই 20 বছরের মধ্যে তো 15 বছর আমি ভাবিনি ছবির কথা। আমি তো টেলিভিশনে একের পর এক লিড করেছি, একের পর এক লিড করে গেছি, এবং বোধহয় সেই জায়গাটাই আমার মনে হয় আমাকে এখন এই জায়গাটা দিচ্ছে যে আমি ওটাকে খানিকটা একটু পজে রেখে বলতে পারি, আমি কোনো কিছুকেই বলি না যে বাদ দিয়ে, কারণ ওটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে, ওটাকে পজে রেখে আমি এটা করতে পারছি, মানে এইটার জন্য সময় দিতে পারছি। এবং সবকিছু যদি তুমি দেখো যে ওই 15 বছরের পরে কিন্তু আর একটা মনামিগো শুরু হয়েছে, সেখানে গীতা সেনও আছে, সেখানে বেলা শুরু বেলা শেষেও আছে, সেইখানে আইলুমা বাড়িতেও আছে, সেখানে ভিটামিন এমও আছে। তো আমি ওইটা যদি কিছুদিনের জন্য বন্দনা করতাম, তাহলে এই যে মনামি ঘোষের জার্নিটা, যেটা সব মিলিয়ে যার মধ্যে সবকিছু হচ্ছে, এবং ফ্যাশন আইকন মনামি ঘোষ আছে, কত কিছু আছে যেটা কিন্তু এই বলতে পারো এই প্রথম 15 বছরে ছিল না, শুধু অভিনেত্রী মনামি ঘোষই ছিল, এখন অনেক রকম মনামি ঘোষ আছে। তো প্রথম 15 বছরের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে ক্যারিয়ার থেকে কি তোমার শিক্ষা প্রথম 15 বছরে, মানে মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে প্র্যাকটিস একটা বড় জিনিস। তার কারণ অভিনেতা হিসেবে মানুষ যদি
রেগুলার কাজ করতে থাকে বা ধরো কিছুদিন বাদে বাদে একটা কাজ করতে থাকে, সেটা মানুষকে মানে শেখার কোনো শেষ নেই। তার মানে তার মোদ্দা কথাটা হলো আর কি, যে শেখার কোনো শেষ নেই। তুমি যে কোনো সময় যে কোনো কারোর কাছ থেকে এক্ষুনি আমি তোমার কাছ থেকে কিছু একটা শিখে যেতে পারি আর কি। তো শেখার কোনো শেষ নেই, এটা একটা অভিনেতা হিসেবে আর কি, বা শিল্পী হিসেবে বলতে পারো, সব রকম সত্তা হিসেবে। আর মানুষ হিসেবে বলতে পারি যে 15 বছরের টেক হবে। আমি বলতে পারো যে যে স্বপ্নগুলো এখন দেখছি, সেই স্বপ্নগুলো আমি 15 বছর আগে থেকে শুরু করলে হয়তো বেটার হতো, এটা মানুষ হিসেবে বলতে পারি। মানে মানুষ মনামি ঘোষের যে ধরো কি বলবো টেক অ্যাওয়ে ওইখানটা থেকে আরো অনেক কিছু আছে, তার মধ্যে একটা পয়েন্ট এটা যে আমার আরো আগে থেকে স্বপ্ন দেখা শুরু করা উচিত। সেই স্বপ্ন দেখা মানে কিন্তু শুধুমাত্র মানে ভালো ভালো ছবিতে কাজ করা নয়, বা ভালো ছবিও শুধু কেন বলবো, ভালো চরিত্র, যে কোনো আরো অনেক কিছু, সেগুলো আমি বলছি না। আরো অনেক ধরনের মনামি, যেগুলো হয়তো আমি নিজেও ওই 15 বছর আগে জানতাম না, যে এইটাও আমি পারি, ওইটাও আমি পারি, এটাও আমি পারি, এটাও আমি পারি। তো এই স্বপ্নগুলোকে আমি সবগুলোকে পূরণ করতে চাই। সেই পূরণ করতে, সেই রিয়ালাইজেশনটা যদি আরো আগে হতো, তাহলে আমার এমন অনেক স্বপ্ন আছে, এটার কারণ আমি বলছি, আমার এমন অনেক স্বপ্ন আছে যেটা এ জীবনে আর পূর্ণ হবে না, কিন্তু সেই স্বপ্নও আমি দেখি। এটা তুমি আমায় জিজ্ঞেস করো না যে কি স্বপ্ন, সেটা এত বড় স্বপ্ন, সেটা এই জীবনে হয়তো আর পূর্ণ হবে না, কিন্তু যদি সেটা আমি আজ থেকে ধরো যেটা বলছো 20 বছর আগেই ওই স্বপ্নটা দেখে ফেলতাম, তাহলে হয়তো কাছাকাছি হলেও হতে পারত। এটা তো এই জায়গা থেকে 15 বছর তো ব্যক্তি জীবনের তো মানে এরকম স্বপ্ন ভঙ্গ বা স্বপ্ন পূরণ হয়নি। ভঙ্গ হয়নি কারণ আমি তো ভাবিনি, আমি ওই স্বপ্ন দেখিনি। স্বপ্ন প্রেম ভালোবাসা নিয়ে কোনো স্বপ্ন দেখোনি? সংসার ভালোবাসা না, ওই জন্যই বোধহয় এখনো হয়নি। এখন ওই জন্য তুমি স্বপ্ন দেখতে চাও না, ওটা নিয়ে চাই না বলবো না, একটা হয় না যে একটা তোমার কি বলবো চোখের সামনে চলে আসে, মানে তুমি একটা জিনিস ভাবছো একটা সময় আমার মনে আছে আমি একটা বাড়ি ভাবতাম, জানো তো, এটা একটা মেটেরিয়ালিস্টিক কথা হয়ে যাচ্ছে ছোটবেলায়, যে আমার একটা এরকম বাড়ি হবে, বাড়ির ভেতর দিয়ে একটা এরকম সিঁড়ি হবে, এরকম। আমার এখন যে বাড়িটা, সেটা হওয়ার সময় কিন্তু আমি বুঝিনি, পরে রিয়েলাইজ করেছি আরে এই বাড়িটা তো আমি ভাবতাম, এটাই তো সেই বাড়িটা। তো সেই ওই যে ভাবনাগুলো ন্যাচারালি চলে আসে, তার মধ্যে কিন্তু আমার সব ওই বিভিন্ন স্বপ্নগুলো বলতে পারো, বা ছেলে মেয়ে মানুষ করছে এই স্বপ্নটা নয়, এখনো নয়, এখন হয়তো হয়েও যেতে পারে যে কোনো দিন। কাকিমার সঙ্গে তো পরিচয় আছে, সেই জায়গাতে বলছে যে এই যে এক হচ্ছে তোমার এই আশপাশে, তোমার আশেপাশে যারা শুরু করেছিল বা আছে, তারা সব আস্তে আস্তে মানে সংসার জীবনে বেশিরভাগ ঢুকে পড়েছে। তো সেক্ষেত্রে কখনো তোমার মনে হয়নি বা কাকিমা বলেনি যাই এবার তো একটা কিছু কর? না, মা কিছু বলেনি। মা বোধহয় আমার স্বপ্নগুলোকে বোঝে আর কি, তো সেই জন্য কিছু বলেনি, এবং মার মনে হয়েছে যে সময় হলে নিশ্চয়ই হবে। তোমার নিজের তো মনে হয়নি, মানে আশপাশে যখন হয় না যে ও বাবা এও বিয়ে করে, এর বিয়েতে নিমন্ত্রণ ইন্ডাস্ট্রি হোক, আশপাশে যেরকম চারদিকে বিয়ে হচ্ছে, চারদিকে ডিভোর্সও হচ্ছে, এবং বিয়ের থেকে ডিভোর্সই বেশি হচ্ছে। তো তুমি যদি আমার জিজ্ঞেস করো, তাহলে ওটা দেখে মনে হয় না যে বিয়ে করবো কি না করবো না, সেটা হতে পারে। যাই হোক, তার মানে এখনই বিয়ের পরিকল্পনা নেই? আচ্ছা, ঠিক আছে, ভালো। মানে যারা ব্যাচেলার অনেকে হয়তো খুশি হবে পর্দার উপর এখনো। আচ্ছা, অনেকগুলো চরিত্র করে, যেমন তুমি বললে 7 কাউন দিয়ে শুরু করেছো, এরপরে তুমি এক আকাশের নিচে আছে, বিন্নি ধানের খোঁজ, যদি অফলেট বলি, খুবই পপুলার হয়েছিল। তো এখনো তোমাকে সবচেয়ে বেশি মানুষ কোন চরিত্রের সঙ্গে বেশি মানে রিলেট করে, বলে কানেক্ট করে, বা তুমি কোথাও গেলে বা তোমার সোশ্যাল মিডিয়ায় দেখো, তুমি কিছু কয়েকটা জিনিসের সাথে খুব ভীষণ কানেক্ট করে। একটা হচ্ছে আমি প্রতীক্ষা একটু ভালোবাসার বলে একটা করেছিলাম কাজ, যেটা খুব পপুলার ছিল, মেগা সিরিয়াল ছিল, দুপুরবেলা হতো, যেটার সঙ্গে এখনো কেন জানি না লোকে ওই চরিত্রের নামে এবং ওই চরিত্রটা এখনো বলে আর কি। সেটা একটা। বিন্নি ধানের খই অফকোর্স একটা, এখনো মানুষ ইরাবতীর চুপকথা, যদিও 5 বছর আগে, ইরাবতীর চুপকথার সাথে মানুষ ভীষণ কানেক্ট করে, ভীষণ পপুলার ছিল আর কি, সেই জন্য এইগুলো। এবং ছোট ছোট কিছু কাজ আছে, ধরো এক আকাশের নিচের টাও লোকে মনে রেখেছে ভীষণ ভাবে। তারপরে এইগুলো ছাড়া যদি বলি, বেলা শেষে বেলা শুরুর কথা আমি বাদই দিলাম, ওগুলো তো আছেই। এইগুলো ছাড়াও মানুষ আমাকে নাচের জন্য মনে করে, মানে আলাদা করে
আমি বলছি তোমাকে, ধরো বেলা শেষে বেলা শুরুর কথা বললাম তো, এবার যদি আমি বেলা শুরুর কথা বলি, লোকে আমাকে বেলা শুরু বলে না, লোকে আমাকে বলে টাপাটিনি। সো এইরকম ভাবেও মানুষ আমাকে ভীষণ ভাবে, এখন আবার আইলো উমা বাড়িতে হয়েছে, তো লাস্ট পুজোয় যে মানে উত্তাল হয়ে গেছিল কলকাতা, এবার আবার হঠাৎ করে এই 2-3 দিন দেখলাম যেহেতু পুজো এসছে, আবার মানুষজন বাজাতে আরম্ভ করেছে আইলো উমা বাড়িতে। তো হোপফুলি এইটার জন্যও মানুষ মনে রাখবে এবং গীতা সেনের জন্যও মনে রাখবে। নতুন কিছু আসছে আবার পুজোতে, মানে এখনো কিছু প্ল্যানিং এ নেই। গতবার যেমন 15 দিনের প্ল্যানিং এ হয়েছিল, এবার যদি হয় হতে পারে, হয়তো আবার নাও পারে। আচ্ছা মনামি এখনো অবধি এমন কোনো সমালোচনা, যেটা একটা সময় এত বছরের কেরিয়ারে অবভিয়াসলি, তো সেখানে যেটা শুনে মনে হয়েছিল যে তুমি এটা ডিজার্ভ করো না, এরকম কোনো সমালোচনা শুনেছিলে? এবং খারাপ তো লেগেইছে অবভিয়াসলি, সমালোচনা তো হয়, মানে সমালোচনা হোক বা আক্রমণও হতে পারে বলতে পারি আমি আর কি, যেটাকে মডার্ন না সেই রকম কিন্তু খুব সমালোচনা, মানে আমি কোনোদিনই কন্ট্রোভার্সি থেকে পাবলিসিটি নিইনি, বা হয়নি আমার কন্ট্রোভার্সি বলা চলে আর কি, হয়নি বলেই হয়নি। কিন্তু আমি বলবো রিসেন্টলি, একদম রিসেন্টলি একটা হেডলাইন হয়েছিল কয়েকদিন আগে, যেটা ওই আমার একটা পরবর্তী ছবি আসছে ফণীবাবু যুগ যুগ জিও, হ্যাঁ ওটা আমার খুবই চিপ লেগেছে ব্যাপারটা। তার কারণ ওটা আমার ইন্টারভিউ নয়, মানে আমার দেওয়া ইন্টারভিউ নয়, আমার দেওয়া ইন্টারভিউর সাথে কোনো মিল নেই, ছবিরও কোনো যোগাযোগ নেই। ওটা আমার মনে হয় শুধুমাত্র যে কাগজ লিখেছিল সেই কাগজের নিজেদের পাবলিসিটির জন্য, তো ওটা আমার পছন্দ হয়নি। ওই ধরনের পাবলিসিটি আমার পছন্দ হয় না। আমি জানি আমার কাজকে কিভাবে প্রমোট করতে হয়, এবং মানুষও জানে যে আমি প্রমোট করতে ভীষণ ভালোবাসি, প্রমোশন ভীষণ ভালোবাসি, এবং কি ভাবে প্রমোট করলে মানুষের কাছ অব্দি পৌঁছানো যাওয়া যায় আমি জানি, কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে না প্লিজ, না মিথ্যে কন্ট্রোভার্সি দিয়ে নয়। আর এখন অবধি সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, সেটা ডিরেক্টর হতে পারে, দর্শক হতে পারে, শুনে মনে হয়েছে যে হ্যাঁ অনেক আছে, অনেক আছে, মানে এরকম অনেক আছে যে ফ্লোরে মানুষ হাততালি দিয়ে উঠেছে, পুরো সমস্ত টেকনিশিয়ানরা, সমস্ত এরা, মানে একটা ধরো বিশাল বড় 3 পাতা সিন, সেইটা পুরোটা আমারই কথা। এরকম হয় না যে 3 পাতা ধরে কথা, 3 পাতাটা বলতে হবে, পাশে সমস্ত আর্টিস্টরা এরা আছে, এবং সেটা এক শটে হবে, এরকম সিচুয়েশন এরকম অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। তো সেইগুলো আমার মানে পার্টিকুলারলি আমি আলাদা, বিনি ধানের খইতে কতবার হয়েছে আমার মনে আছে, একটা মানে কেউ একটা হয় না যে মাতাল হয়ে গেছে, কেউ মদ খাইয়ে দিয়েছে আর কি, একটা ছোট বাচ্চা মেয়ে, তো তারপরে সে তার মনের কথাগুলো ঘুরে ঘুরে বাড়ির সবাইকে বলছে আর কি, এবং সেটা বিভিন্ন পজিশনে, বিভিন্ন লাইটিং এ, ওরকম 3 পাতা 4 পাতা ডায়লগ। তো এটা আমার মনেই পড়লো তাই বলেই দিই। তো সেইটা পুরোটা একশটে ছিল, একশটে না হলে ওটার মজাটাও হবে না, ভেঙে যাবে জিনিসটা, মানে আমি নিজেও আর্টিস্ট, নিজেও ওটা কন্টিনিউ করতে পারবে না, যেহেতু ওই পশ্চারই শরীরের আলাদা। তো সেটা এক শটে হয়েছিল, এবং তারপরে আমার মনে আছে ফ্লোরে সবাই, সমস্ত আর্টিস্টরা, সমস্ত টেকনিশিয়ানরা হাততালি দিয়েছিল, এরকম অনেকবারও হয়েছে। যদি পদাতিকের কথা বলি, তাহলে পদাতিকের একটা কথা বলি, যে প্রথম যে সিনটা, যেটা ছেলে হওয়ার পরে বাবা এসছে এবং প্রথম ওদের ইন্টারাকশন হচ্ছে, তো সেই সময় অনেক 3-4টে শট হয়েছিল এক একটা অ্যাঙ্গেলে। তো সৃজিতদা এসে আমাকে বলেছিল, কিরে আমি তো ডিরেক্টর, আমাকে কিছু করতে দে, এমন কিছু কর যাতে আমাকে বলতে হয় যে এটা করিস না, ওটা কর। তো এটা একটা হিউজ বলবো কমপ্লিমেন্ট আমার জন্য, এবং ভীষণ মোটিভেশন। ওটা প্রথম দিনের প্রথম শট ছিল। যেটা জিজ্ঞেস করবো, যখন তোমার কাছে অফারটা এলো আর কি, তো মানে হয় না অনেক চরিত্র আসে যে তখন মনে হয় যে আমাকে কেন ভাবলো, বা কি এরকম কিছু মনে হয়েছিল, বা কি মনে হয়েছিল যখন এলো যে আমি মৃণাল সেনের স্ত্রীর চরিত্র ভাবছি? না, তখন আমার কিছু মনে হয়নি। তখন মানে যখন সামনাসামনি কথা বলছি সৃজিতদার সাথে, মানে এটা ফোনে হয়নি, সৃজিতদা বলেছিল অফিসে আয়, তো অফিসে গিয়ে সামনাসামনি বলেছিল তোকে এই চরিত্রের জন্য ভাবছি। তখন না ভাবনাটা ওই সময় মাথায় আসে না আর কি, মানে বুঝেছো তো, ঠিক সেই মুহূর্তে তখন তো কথা বলছি, মানে আমি হয়তো জিজ্ঞেস করেছি সৃজিতদাকে যে কেন, তখনই সৃজিতদা নিজে বলেছে যে ফিচার্স আর সবকিছু মিলিয়ে আমরা যেরকম খুঁজছিলাম লুক ওয়াইজ আর কি, তো আমার মনে হয় একদম তোর সাথে মিলে গেছে, তুই এটা আমি চাই যে তুই কর। তো সেই সময় অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ছিলাম, ওটা নিয়ে ভাবিনি যে কেন সৃজিতদা আমাকে বলছে, মানে ওটা ভাবার সময়ই নেই তখন।
একটা আনন্দ বলতে পারো, বা তখন একটা কথাবার্তা চলছে বলতে পারো, সেই সময়ে কিছু মনে হয়নি। কিন্তু পরে যখন আমি জানলাম যে কেন আমাকে নেওয়া হয়েছে, সেটার প্রধান কারণ ওইটা, যে ফিচার্স এবং বাদ বাকি, মানে একটা চরিত্রের একটা দেখতে লাগাও তো থাকে, দেখতে লাগা ইনফ্যাক্ট এই চরিত্রগুলোতে, বায়োগ্রাফিতে তো প্রথমে তোমাকে দেখতে লাগাটা ম্যাচ করতে হবে, যে যে চরিত্রে অভিনয় করছো তার মতন কতটা তুমি। সো সেই জায়গা থেকে যেটা একদম, আর সৃজিত তো জানো এই সব জায়গা একদম কম্প্রোমাইজ করেন আর কি, যেটা চাই ওটা চাই, যাকে চাই তাকে চাই। তো সেইখান থেকে আমার মনে হয় আমার কাস্টিংটা হয়েছে। তোমার মানে একটা চরিত্রকে ধারণ করার প্রসেসটা ঠিক কি হয় সব ক্ষেত্রে, মানে কিভাবে হয়? কারণ আমরা জানি যে আজকালকার এই ফেসবুকের যুগে হয়তো মানে মনোমি ঘোষকে যেভাবে দেখে থাকে রিলে, হয়তো অনেকের ভাবনা চিন্তা আছে যে ও কতটা ভাবনা চিন্তা করে যাচ্ছে, কিন্তু যারা, যেটা তুমি বললে যে সময়তে তুমি শুরু করেছো তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, যদি তারা দেখে থাকতো তাহলে বুঝতো যে তোমার একটা লম্বা প্রসেস আছে এই অভিনয় জীবনে। তো এই প্রসেসটা কিভাবে, মানে একটা চরিত্রকে ধারণ করা, সেই চরিত্র, সেটা তোমার ওই ক্রাফট নিয়ে কিভাবে তুমি? একটা হচ্ছে, প্রথম কথা আমার কাছে পুরো স্ক্রিপ্টটা থাকতে হবে, যেটা অবভিয়াসলি ছবির ক্ষেত্রে তো থাকে, যে আমার চরিত্রটার গ্রাফটা আর কি, কোথা থেকে শুরু এবং কোথায় শেষ। তাহলে আমার পুরোটা আমার চোখের সামনে থাকলো। যে শুটিং এ তো এই জিনিসটা হয় না যে প্রথম সিনই তোমার প্রথম দিন শুটিং, সেকেন্ড সিনই সেকেন্ড দিন শুটিং, এর লাস্ট সিনও প্রথম দিন হয়। তো সেই জন্য আমার গ্রাফটা আমার মাথায় থাকতে হবে আর কি। আমি যদি লাস্ট সিনটাও ফার্স্ট দিন করি, তাহলেও যাতে আমার মনে হয় এর আগে 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 এই ঘটনাগুলো এই মেয়েটার সাথে ঘটে এসেছে, তো সেইটা প্রথম কথা আমার মাথায় থাকতে হবে ওটা। আর আমার একটা নিজস্ব ভাবনা চিন্তা থাকে, সেটা আমি ডিরেক্টরের সাথেও আলোচনা করি, যে হয়তো কিছু জেস্চার বা কিছু পশ্চার যেটা আলাদা করা যায় কিনা, মানে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র আলাদা করার জন্য একটা কি অনেক সময় সিমিলার চরিত্র তো হয়ে যায়, তখন তুমি কিভাবে আলাদা করবে? একদম কেউ হয়তো খুব ভীষণ ম্যানারিজম তার কিছু আছে, সেইটা যদি না থাকে, দুটোই ধরো পাশের বাড়ির মেয়ের চরিত্র, আলাদা আলাদা গল্প, তখন তুমি সেই চরিত্রটাকে আলাদা করবে কি করে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার, তখন আমি আলোচনা করি যে এটা কি করতে পারি। হয়তো সে হয়তো এই কথাটা বারবার বলে, বা যাই হোক একটা কিছু একটা আলাদা, মানে যে চরিত্রে আলাদা করার কিছু নেই সেই চরিত্রের কথা বলছি, আর যে চরিত্রে আলাদা করার আছে সেই চরিত্র তো আলাদাই। মানে সেখানে ধরো কেউ সোজাভাবে হাঁটে না, মানে আমি যদি ফিজিক্যালি যদি ধরি, তাহলে তো সেটা একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, মানে আমি যেটা করি আর কি, যে সেটা একটু প্র্যাকটিস করতে হবে। বা কেউ হয়তো একটু অন্য রকম ভাবে কথা বলে, মানে তার ভাষাটাই অন্যরকম, ডায়ালেক্ট অন্যরকম, সেটা তাহলে সেইভাবে প্র্যাকটিস করতে হবে, মানে আমার মতে যেটা, আমি যেটা করি আর কি। তো তখন আমি অন্য কিছু না বললেও আমার স্ক্রিপ্ট যতটুকু আছে সেই স্ক্রিপ্টটুকু অ্যাটলিস্ট আমার ওই ডায়ালেক্টটা যেন ফ্লুয়েন্ট থাকে, মানে আমাকে ফ্লোরে গিয়ে ঠিক করতে না হয় যে না এটা ওইটা না হয়ে এইটা হবে আর কি। তো সেইভাবে আমি জিনিসটাকে তৈরি করি। এই শিক্ষার প্রসেসটা মানে কি বসিরহাট থেকে কিছুটা বলতে পারো, কারণ আমার বাবার তো একটা নাটকের গ্রুপ ছিল। আমি ছোটবেলায়, মানে ইনফ্যাক্ট আমার প্রথম থিয়েটার দেখা 3 মাস বয়সে, তখন হ্যাঁ মানে মা গেছে, কোথায় রেখে যাবে, মার সাথে গেছি, বাবাদের নাটক, তো সেখান থেকে দেখা শুরু, কিছু বুঝিনি কিন্তু দেখেছি হয়তো তাই। তো সেইখান থেকে, এবং তারপর যখন একটু বয়স হলো আমার অভিনয় করার, তখন বাবাদের যে নাটকগুলো হতো তার যদি কোনো ছোট রোল থাকতো আর কি, কোনো বাচ্চা মেয়ের চরিত্র, বা হয়তো কোথাও হিরোইনের ছোটবেলা আছে, সেগুলো সব আমি করতাম। তো সেখান থেকে একটা প্র্যাকটিস হয়েছে। আমি ছোটবেলায় ভীষণ আবৃত্তি করতাম আর কি, বাবার শেখানোই আর কি। বিভিন্ন কম্পিটিশন করতাম, একক অভিনয়ের কম্পিটিশন করেছি আমি কতবার, মানে তাতে আমি নিজে একা 3টে রোল একসাথে করেছি। মানে ধরো একটা স্টেজে 3টে ক্যারেক্টারের একটা গল্প, 3টে ক্যারেক্টারই আমি একা, একবার এটা করছি, একবার ওটা করছি, একবার ওটা করছি। তো এইগুলো আমার মনে হয় আমার কি বলবো, ছোটবেলা থেকে যে প্র্যাকটিসটা বলতে পারো, যেটা তুমি জিজ্ঞেস করছো আর কি, সেইটা এটা করে দিয়েছে। এবং 3 বছর বয়স থেকে আমি নাচটাও করি। আমার খুব একটা জিনিস ভীষণ, মানে নিজেকে নিয়ে গর্ব হয় বলবো, আমি ছোটবেলা থেকে যা যা শিখেছি সেগুলো সব আমি আমার জীবনে ফিরিয়ে এনেছি। নাচ নাচ আমার জীবনে আছে, মনামি ঘোষকে লোকে নাচের জন্য জানে। অভিনয়, যেটা ছোটবেলা থেকে দেখেছি এবং করেছি, সেটার জন্য তো অবভিয়াসলি মনামি ঘোষকে আগে সবাই জানে। আমার ছোটবেলায় জামা কাপড় নিয়ে খুব ফ্যাসিনেশন ছিল, মানে তখন তো বুঝতাম না, মা বলে তুই এরকম করতিস, এটা পরবো না ওটা পরবো না, হয় না ছোটবেলায় বাচ্চারা, তখনকার দিনের বাচ্চারা হয়তো করতো না, এখনকার দিনে তো করেই করে, বোঝে বেশি ওরা, কিন্তু আমি করতাম। তো সেই জায়গায় ফ্যাশন আইকন হিসেবেও মনামি ঘোষকে মানুষ চেনে। তো সেই সব জায়গাগুলোতে ইনফ্যাক্ট আমি ছোটবেলায়
কিছুদিন শখে বলবো 2 বছর গান শিখেছিলাম। তো মনামি ঘোষকে একটু আফটার ভিটামিন এম লোকে সিঙ্গার হিসেবেও জানে। তো আমি ওইখানে আমার ভীষণ ভালো লাগে যে সেই সব কটা জিনিসকে আমি কোনোটাকে নষ্ট হতে দিইনি। আর ঘোরাঘুরিটা কি? ঘোরাঘুরিটা আমার বাবার ভীষণ ছিল। বাবা ভীষণ ট্রাভেল করতে ভালোবাসতো। বাবা 3 বার কাশ্মীর চলে গিয়েছিল, মানে এরকম, মানে ঘুরে ঘুরে বেড়াতো বাবা। দেশের বাইরে তখন বেশি যাওয়ার সুযোগ হয়নি, দেশের মধ্যে বাবার এমন কোনো জায়গা নেই যে ঘোরা নেই। তো ঘোরার অভ্যেসটাও আমার ছোটবেলা থেকেই, এবং বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম, প্রচুর ঘুরেছি আর কি। তো সেই ঘোরার অভ্যেসটাও যেটা ছোটবেলায় ঘুরেছি সেটাও এখন, ওটা তো অভ্যেস না, ওটা একটা ভালো লাগা ভালোবাসা, ওটাও এখন রয়ে গেছে। বাবা তোমার কোন কাজ দেখে মানে মনে হয়েছিল হ্যাঁ এই মানে যেহেতু বাবা নাটকের দল ছিল যে বলেছিল সে না মনে হয় তুমি সত্যিকারের? বাবার যেসব কাজ আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো তো সবগুলোই বলেছে, তবে আমার মনে আছে যে বিন্নি ধানের খইতে একটা সিন ছিল। বিন্নি ধানের খই পুরোটাই ভালো, বাট একটা পার্টিকুলার সিন ছিল, মানে ওখানেও বাবা মেয়ের একটা সিন ছিল বিন্নি ধানের খইতে। যে সিনটা এমন ছিল যে 2 বোন, বড় বোনের বিয়ে, বড় বোন বাড়ি থেকে পালিয়ে গেছে, তো কিছু করার নেই, বাধ্য হয়ে ছোট মেয়েটা ভীষণ পড়াশোনায় ভালো, মাধ্যমিক দেবে এরকম একটা বয়স, ছোট মেয়ে, বাবা এসে হাত জোর করছে মেয়ের কাছে যে বলছে তুই আমাকে বাঁচা। তো ওই একটা সিন ছিল যেটা দেবশঙ্কর দা আর আমি বাবা মেয়ে করতাম ওখানে আর কি। ওই সিনটা দারুণ হয়েছিল আর কি, ওটা প্রথম দিকে বলতে পারো বিন্নি ধানের খইয়ের। তো ওটা দেখে বাবা ফোন করেছিল আলাদা করে, যে খুব বেশি কিছু তো বলেনি, কিন্তু আমি গলার আওয়াজটা শুনে বুঝেছিলাম যে ভীষণই ভাল লেগেছে আর কি। এবং সেই পরের দিন আমি যখন ফ্লোরে গেলাম, গিয়ে বললাম, তখন শুনলাম আমাদের লিনাদিকে তো সবাই চেনে, লিনা গাঙ্গুলি, লিনাদিকে বললাম জিনিসটা যে ওই সিনটা দেখে বাবা ফোন করেছিল। লিনাদি বললো যে আমার বাবা আমাকে ফোন করে। হ্যাঁ, মানে ওটা যেহেতু লিনাদির লেখা, তো তারও একটা ফিল হয়েছে, ওর বাবা মেয়ের কনভারসেশন, লিনাদির বাবার ওই ফিলটা হয়েছে, আমার বাবার ওই ফিলটা হয়েছে। তো একটা কোথাও গিয়ে সবাইকে কানেক্ট করে দিতে পেরেছি মনে হয়। আর গীতা সেনের অভিনয় করতে করতে, গীতা সেন হয়ে উঠতে উঠতে মৃণাল সেনকে কতটা নতুন করে চিনলে? মৃণাল সেনকে চেনার থেকেও আমি বোধহয় গীতা সেনকে একটু বেশি করে চিনলাম। হ্যাঁ, কারণ সত্যি তো আমরা, মানে আমি পার্সোনালি হয়তো মৃণাল সেন সম্পর্কে যেরকম বাইরের মানুষরা আমরা সবাই জানি, কিন্তু গীতা সেন সম্পর্কে অতটা জানি না আর কি। সেই জিনিসটা জানলাম, এবং তাদের মধ্যে কি ইকুয়েশন ছিল সেটা জানলাম, এবং কিরকম ভাবে, মানে আমি অ্যাকচুয়ালি নিজেকে যদি বসাই তাহলে আমি কিন্তু মৃণাল সেনের জায়গায় নিজেকে বসাবো, এবং আমার বাড়ি, আমার ফ্যামিলি আমাকে যে সাপোর্টটা দেয় সেই জায়গাতে আমি গীতা সেনকে বসাবো। কারণ ওই জায়গাটা আমি দেখেছি যে গীতা সেন কিভাবে, ওই হয়তো আমারও ওরকম হয়, কোনো ইম্পর্টেন্ট জিনিস হয়তো আমি সারাদিন যেতেই পারলাম না, রাতে ফিরতেই পারলাম না, পরদিন সকালে হয়তো ফোন করলাম, কোনো আত্মীয় হোক বা যাই হোক, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বা কারো জন্মদিন ভুলে গেছি হোক, বা যেটাই হোক, কিন্তু সেই যে সাপোর্টটা বাড়ির মানুষেরা দিয়ে যায়, সেটা কিন্তু না হলে আমরা কেউই বোধহয় যাদের ফ্যামিলি থেকে সাপোর্টটা হয়, কেউই কিছুই করতে পারতাম না। মানে আমি আজকে এই জায়গায় পৌঁছতেই পারতাম না ওই রকম সাপোর্টটা না হলে। তো ওই জিনিসটা আমি গীতা সেনের চরিত্রটা করতে করতে বুঝলাম। রাইট, একেবারে শেষের দিকে চলে, সেটা জিজ্ঞেস করবো যে মনামি ঘোষকে এখন যেভাবে এই সময়ে দাঁড়িয়ে, এই সময়ের প্রয়োজন, যদিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় রিল হোক বা জায়গাতে, তো সেখান থেকে একটা পারসেপশন মানুষ তো তৈরি করে, ফেসবুক মানে ও ফেস থেকেই আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক সময় বলেছে আচ্ছা উনি গীতা সেনের চরিত্রে ঠিক, তো এইটা তুমি কিভাবে নাও, মানে তাদের জন্য কি বলতে চাইবে যে যারা একটা মাত্র পার্সপেক্টিভ দেখে আর কি বিচার করে যে মনামির ইমেজ? এটা তো তুমিই বলে দিলে, তারা একটা না, তুমি যেটা বললে সেটাই খুব সুন্দর পয়েন্ট। একটা মাত্র পার্সপেক্টিভই তারা দেখেছে। তারা অভিনেত্রী তো ওরমই হবে, অভিনেত্রী হবে যে সব চরিত্রই কমফোর্টেবল হবে, সেই তো ভালো অভিনেত্রী, এটা আমার মনে হয়। যে ধরো একটা চরিত্র, ধরো মনামি ঘোষের চরিত্রে কেউ অভিনয় করবে, সে পুরো মনামি ঘোষের মতন দেখতে, মনামি ঘোষের মতন হাতে, মনামি ঘোষের মতন কথা বলে, মনামি ঘোষের মতন জামা কাপড় পরে, তাই তাকে কাস্ট করা হলো, তার জন্য তো ব্যাপারটা ইজি। কিন্তু যে একদম মনামি ঘোষের মতন না, উল্টো সে যদি মনামি ঘোষের চরিত্রে অভিনয় করে ফাটিয়ে দিতে পারে, সেই তো ভালো অভিনেত্রী। ক্যা বাত, ক্যা বাত। লাস্ট যেটা বলবো যে মনামি ঘোষকে মানুষ কিভাবে মনে রাখবে তুমি চাও, মানে বা কোন ইমেজে চাও? কারণ এতগুলো, না না, আমি সব রকম ভাবেই চাই, সবগুলোই আমার ভীষণ প্রিয় জায়গা। আমি চাই মনামি ঘোষকে মানুষ মনে রাখুক, ওই যে আমার গানের যে লাইন, নামটা মনামি মনেই থেকে যাব, পরাণ বন্ধু আমি সোহাগ রেখে যাব। তো সোহাগ রেখে যেতে চাই, আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে মনে রাখুন, দ্যাটস ইট, মনে রাখুন।
একদম, এবং আশা করব গীতা সেনও মনে রাখার মতো একটা চরিত্র উঠবে, এবং আশা করি পর্দায় তোমাকে আরো অনেক চরিত্রে বা প্রোটাগনিস্ট চরিত্রে দেখতে পাবো নিশ্চয়ই। সেটাও মানে তোমার মানে সিনেমার ক্ষেত্রে বলছে, সিরিয়ালে তুমি একের পর এক প্রোটাগনিস্ট চরিত্র অভিনয় করেছো, তো সেইটাও আশা করি সেইটা মনের মধ্যে রয়েছে। আমিও আশা করব, ডেফিনেটলি মনের মধ্যে আছে আরো অনেক ভালো চরিত্র করার, হোপফুলি হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।